হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 6 এর প্রশ্নবিচিত্রা থেকে দেখো সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞানে যেটা 19 নম্বর স্কুল দেওয়া হয়েছে ময়নাগুড়ি গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নেব। তবে তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে, সেখানে ক্লাস 6 প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ এই নামে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে পুরনো ক্লাসগুলি অবশ্যই দেখে নিও। দেখো 19 নম্বর স্কুল একের দাগের প্রথম প্রশ্ন, বেলে পাথর হলো এটা এক ধরনের পাললিক শিলা। ঝামা পাথর বলা হয় তোমরা জানো পিউমিসকে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এসআইতে আয়তনের একক হচ্ছে ঘন মিটার, অপশন যেটা এ। এরপরে পাখার সুইচ অন করলে বৈদ্যুতিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এখানে যান্ত্রিক শক্তিতে কিন্তু রূপান্তরিত হয়। এসআইতে চাপের একক হচ্ছে নিউটন পার বর্গমিটার, তাই না? সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় পাস্কাল। কনুই এবং হাঁটুতে কোন ধরনের অস্থিসন্ধি থাকে? হিঞ্জ অস্থিসন্ধি থাকে। এরপরে 2-1 ম্যাগমা কাকে বলে? টেক্সট বুক থেকে লিখতে চাইলে পেজ নাম্বার 55 লিখবে মাটির যত গভীরে যাওয়া যায় চাপ এবং উষ্ণতা তত বাড়ে। পৃথিবীর গভীরে চাপ আর উষ্ণতা এতই বেশি যে সেখানে পাথর থাকে তরল অবস্থায়, একে বলে ম্যাগমা। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমরা আগেও পেয়েছি, এটাকে বলা হচ্ছে বক্সাইট। কেমন? লোহার যেমন প্রধান আকরিক হচ্ছে হেমাটাইট, সেরকম অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটাও কিন্তু আমরা অনেকগুলো সেটাই পেয়েছি, এটা হচ্ছে অক্সানোমিটার। কেমন? অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়। আর এখানে দেওয়া হয়েছে জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে না কমে? জলের গভীরতা বাড়লে কিন্তু জলের চাপ বাড়ে। দুটি নবীকরণযোগ্য শক্তি উৎসের উদাহরণ দাও। একটা তোমরা লিখবে সৌরশক্তি। নবীকরণযোগ্য মানে যে সমস্ত শক্তি উৎসগুলোকে বারবার ব্যবহার করা যায়। 2 নাম্বার লিখতে পারো বায়ু শক্তি। কেমন? এরপরে হৃৎপিণ্ড মানুষের দেহে কোথায় অবস্থান করে? লিখবে হৃৎপিণ্ড থাকে বুকের মাঝখানে থাকা বক্ষাস্থি ও শিরদাঁড়ার মাঝের অংশে, বক্ষাস্থির ঠিক পেছনে। নেক্সট বার্নৌলি নীতিটি লেখো। এটা কিন্তু আমরা পরপর প্রবাবলি 3টে সেটে পেলাম, তাই না? দেখো বার্নৌলি নীতি হচ্ছে যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল মানে যেটা প্রবাহিত হতে পারে, তাহলে এই গ্যাস বা তরল যেখানে বেশি বেগ নিয়ে চলে সেখানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়। তাহলে যেখানে গতিবেগটা বেশি সেখানে তরল বা গ্যাসের চাপ কম হবে, আর যেখানে তরল বা গ্যাসের বেগটা কম সেখানে চাপটা কিন্তু বেশি হবে, তাই না? এগুলো ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটি হচ্ছে বার্নৌলির নীতি। এরপরে দেখো 3 দাগের শূন্যস্থান পূরণ করো। চুনা পাথরের পরিবর্তনে তৈরি হয় মার্বেল পাথর, তাহলে এখানে তোমরা মার্বেল পাথর এটা তোমরা লিখবে। মার্বেলের স্পেলিংটা কিন্তু এরকম ভাবেও লেখা যায়, কেমন? মার্বেল এরকম ভাবেও লেখা যায়। এরপরে নেক্সট দেখো মানুষের শরীরে উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটা তোমরা জানো যে যন্ত্র, সেটা হচ্ছে থার্মোমিটার। নেক্সট 1 কিলো পাস্কাল, সেটা মানে হচ্ছে 1000 পাস্কাল। মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? 4টি, তাই না? 2টি অলিন্দ এবং 2টি নিলয়। রক্তের জলীয় অংশকে কি বলা হয়? প্লাজমা বলা হয়, প্লাজমা বা রক্তরস। এরপরে 4 দাগের প্রথম প্রশ্ন, খাদ্য শৃঙ্খল বুঝিয়ে লেখো। 4 নম্বর দেওয়া হয়েছে, তাহলে একটু বড় করে লিখতে হবে। তোমরা খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা প্রথমে দেবে যে পদ্ধতিতে সূর্য থেকে পাওয়া শক্তি উৎপাদক থেকে ধাপে ধাপে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। উদাহরণটা এটা না দিয়ে পরের পাতায় যে উদাহরণটা দেওয়া হয়েছে সেটা তোমরা দেবে। প্রথমে লিখবে সবুজ উদ্ভিদ বা ঘাস লিখতে পারো, নিয়ে উৎপাদক। তারপর ঘাস ফড়িং, সেটা হচ্ছে প্রাথমিক খাদক, তাকে খাচ্ছে ব্যাং, সেটা গৌণ খাদক। তাকে খাচ্ছে সাপ, সেটা প্রগৌণ খাদক। আর সাপকে খাচ্ছে ময়ূর, সেটা হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক। উদাহরণটা দেওয়া হলো। উদাহরণ দেওয়ার পরে এখানে তোমরা লিখবে মানে কিভাবে খাদ্য শৃঙ্খল গঠিত হয়। দেখো পৃথিবীর সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। উদ্ভিদ সূর্য থেকে আগত সৌরশক্তি শোষণ করে খাদ্য সংশ্লেষ করে, খাদ্য তৈরি করতে পারে, সেটাকে আমরা কি বলি? সালোক সংশ্লেষ পদ্ধতি। এবং খাদ্যের মধ্যে সৌরশক্তিকে রাসায়নিক শক্তি রূপে আবদ্ধ করে, সৌরশক্তিকে রাসায়নিক শক্তি হিসাবে কিন্তু জমা রাখে। পরবর্তী খাদ্য স্তরে যখন তৃণভোজী প্রাণীরা ওই উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে
এবং পুষ্টি সংগ্রহ করে, তাই না? কি করে? সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করলো, সৌরশক্তিটা গাছের মধ্যে রাসায়নিক শক্তি রূপে জমা হলো। যখন সেই সবুজ উদ্ভিদকে বা উৎপাদককে যখন প্রাথমিক শ্রেণীর খাদক খাচ্ছে বা তৃণভোজী প্রাণীরা খাচ্ছে, তখন তারা কি করছে? পুষ্টি গ্রহণ করছে বা তার মধ্যে শক্তিটা কিন্তু যাচ্ছে। মাংসাশী প্রাণীরা তৃণভোজী প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। যেমন ধরো, ঘাসকে যখন খাচ্ছে হরিণ, তখন ঘাসের শক্তিটা হরিণের মধ্যে যাচ্ছে, আর হরিণকে যখন বাঘ খাচ্ছে তখন তার মধ্যে শক্তিটা কিন্তু প্রবাহিত হচ্ছে। তাহলে এরকম ভাবে খাদ্য শক্তি পেয়ে থাকে। সুতরাং খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে খাদ্য শক্তি এক খাদ্য স্তর থেকে পরবর্তী খাদ্য স্তরে প্রবাহিত হয় এবং খাদ্য শৃঙ্খল গঠিত হয়। খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্যটাও তোমরা পারলে দেবে। সেটা হচ্ছে যে খাদ্য শৃঙ্খলের প্রথম স্তরে থাকে উৎপাদক, প্রথমে থাকে উৎপাদক, তাই না? আর এরাই হচ্ছে খাদ্য শৃঙ্খলের ভিত্তি। এটা না থাকলে কিন্তু কোনোভাবেই এটা গঠিত হবে না। এটা কিন্তু অবশ্যই দরকার। খাদ্য শৃঙ্খল শুরুই হয় উৎপাদক দিয়ে। 2 নম্বর, খাদ্য শৃঙ্খলে উৎপাদক থেকে বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে পর্যায়ক্রমে মানে ধাপে ধাপে কিন্তু শক্তি প্রবাহিত হয়। খাদ্য শৃঙ্খলে খাদ্য ও খাদক পর্যায়ক্রমিক সম্পর্কে যুক্ত থাকে। মানে এটা হচ্ছে খাদ্য, এ হচ্ছে খাদক, যেহেতু এ খাচ্ছে। এরপরে একে খাচ্ছে ব্যাঙ, তার জন্য ঘাস ফড়িংটা হয়ে যাবে খাদ্য। কার খাদ্য? ব্যাঙের খাদ্য, তাই না? তাহলে এটা হচ্ছে খাদ্য, ব্যাঙটা হচ্ছে খাদক। পরে দেখো এই দুটোর মধ্যে যখন বলবো তখন এটা হচ্ছে খাদ্য, এটা হচ্ছে খাদক। এই দুটোর মধ্যে এটা হচ্ছে খাদ্য, এই হচ্ছে খাদক। তাহলে খাদ্য খাদক সম্পর্কর ভিত্তিতে কিন্তু এরা পরস্পর যুক্ত থাকে। প্রাথমিক স্তর থেকে খাদ্য শৃঙ্খলের পরের স্তরগুলির দিকে বিভিন্ন খাদ্য স্তরের জীবের সংখ্যা ক্রমশ কমতে থাকে। উৎপাদক প্রচুর পরিমাণে আছে, তার থেকে ঘাস ফড়িং প্রকৃতিতে পরিবেশের মধ্যে কম আছে, তার থেকে ব্যাঙ কম। এরকম ভাবে যত আমরা দূরে যাই বা খাদ্য শৃঙ্খলার উপর দিকে যাই, খাদ্য পিরামিডের ক্ষেত্রে দেখতে পাবো আমরা, সেক্ষেত্রে কিন্তু জীবের সংখ্যা ক্রমশ কমতে থাকে। জীবের আকৃতি এবং আয়তন কিন্তু বাড়ে। এদের আকৃতি আয়তনটা বাড়ছে কিন্তু সংখ্যাটা কমে। আর সূর্য যে কোনো খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে শক্তি সরবরাহের মূল উৎস। এরপর আমাদের আজকে সেটের শেষ প্রশ্ন, রক্তের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। দেখো, রায়মার্টিনের পেজ নাম্বার 230, এখানে রক্তের উপাদানগুলো দেওয়া হয়েছে। রক্তকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, আর 2 নম্বর হচ্ছে রক্তকণিকা বা ব্লাড কর্পাসেলস। রক্তরসের মধ্যে দেখো তোমরা লিখতে পারবে জল, আর 2 নম্বর হচ্ছে কঠিন পদার্থ থাকে। আর রক্তকণিকার মধ্যে দেখো ভাগ রয়েছে কি কি? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। এইদিকে কঠিন পদার্থের ভাগগুলো লেখার প্রয়োজন নেই। শ্বেত রক্তকণিকার ভাগগুলো যদি সম্ভব হয় তাহলে তোমরা লিখবে। একটা হচ্ছে দেখো গ্রানুলোসাইট, আর একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। গ্রানুলোসাইট মানে দানা যুক্ত যেগুলো, তাই না? যেমন হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। আর দানাবিহীন হচ্ছে মনোসাইট, লিম্ফোসাইট। উপাদানগুলো লিখবে, লেখার সঙ্গে সঙ্গে তোমরা চেষ্টা করবে যে এদের যে কাজগুলো রয়েছে সেগুলো সংক্ষেপে লেখার। তোমরা প্রথমে লিখবে রক্তরসের কাজ। রক্তরসের কাজ হচ্ছে এক্ষেত্রে দেখো পরিবহন, সামান্য পরিমাণে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, খাদ্যবস্তু রক্তরসের মাধ্যমে নির্দিষ্ট অঙ্গে পরিবাহিত হয়। এরকম ভাবে সংক্ষেপে লিখবে। 2 নম্বর লিখবে যে প্রোটিনের সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে, এছাড়া রক্ত তঞ্চনেও সাহায্য করে। এরকম ভাবে লিখলে এরপর লোহিত রক্তকণিকার কাজে তোমরা লিখবে যে লোহিত রক্তকণিকা দেহের মানে নির্দিষ্ট অঙ্গে এবং কলাকোষে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনে মুখ্য ভূমিকা পালন করে। শ্বেত রক্তকণিকা তোমরা লিখতে পারো একদম সংক্ষেপে যে রোগ জীবাণু ধ্বংস করে দেহকে সুরক্ষা প্রদান করে। আর অনুচক্রিকার কাজে তোমরা সংক্ষেপে লিখবে যে অনুচক্রিকা শরীরের কোথাও কেটে গেলে সেখানে রক্তপাত বন্ধ করে, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে বা রক্ত তঞ্চনে সাহায্য করে। তাহলে এরকম ভাবে লিখলে কিন্তু তোমাদের আনসারটি ভালো হবে, যেহেতু এখানে দেখো নাম্বার দেওয়া হয়েছে 4 নম্বর। তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে 19 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা অবশ্যই ক্লাস 6 প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ এই প্লেলিস্ট থেকে দেখে নিও। তাহলে আজকে ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।